মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায় খরচ কমানোর চিন্তা সরকারের, প্রয়োজনে জরুরি তারল্য সেবা দেওয়া হবে ইসলামী ব্যাংকে। আমাদের কাছে যে সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে। বাজেট বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর পরামর্শ সিপিডির। দুর্নীতি লুটপাটের সুযোগ দেখছে এনসিপি জামাত। কুষ্টিয়ায় পুশিন চেষ্টা ব্যর্থ, যৌথ টহলের সিদ্ধান্ত বিজিবি বিএসএফ এর। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে চান ভারতীয় হাইকমিশনার। অন্য ভাই বোনের জন্য মিট করতে এসছে। লাইসেন্স বাতিলের পর ৮ দিন ছাড়ছেন রোগী স্বজনরা। হাসপাতাল বন্ধে সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা, অব্যবস্থাপনা দূর করার পরামর্শ। বিশেষ অভিযানের মাঝে খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতা খুন। রাজধানীর হাতিরঝিলে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পলাশকে গুলি। ঢাকায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা। কানাডা পর্বে নোরা ফাতেহিদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশের সঞ্জয়। বাজেট আকারে বড় হলেও এটা বাস্তবায়নের পরিষ্কার পথ নকশা দেয়া আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবার জন্যই এটি প্রণয়ন করা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে একথা বলেছেন অর্থমন্ত্রী। যদিও রাজস্ব লক্ষ্যমাত্রা কিভাবে পূরণ হবে সে প্রশ্নের জবাব তিনি দেননি। মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমাতে বাজেটে ব্যবসার খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2026 অর্থবছরের সম্পূরক বাজেট 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। এর মাঝে সুদ বাবদি ব্যয় হবে 1,27,000 কোটি টাকার বেশি। এছাড়াও আছে প্রায় 90,000 কোটি টাকার ভর্তুকি। সরকারি কর্মচারীদের বেতন ভাতা লাখ কোটি টাকার উপরে। সব মিলিয়ে সরকারের পরিচালন ব্যয় 6 লাখ কোটি টাকার বেশি। বিপুল এই ব্যয়ের বিপরীতে আয় ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা, যার মধ্যে রাজস্ব বোর্ডকেই সংগ্রহ করতে হবে 6,04,000 কোটি টাকা। অথচ চলমান অর্থ বছরের 10 মাসে এনবিআরের লক্ষ্যমাত্রায় ঘাটতি 1 লাখ কোটি টাকার বেশি। এই চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিচ্ছে 2,43,000 কোটি টাকার ঘাটতি, যা পূরণে দেশি ও বিদেশি ঋণের ওপরই নির্ভর করছেন অর্থমন্ত্রী। সম্মেলনে অর্থমন্ত্রী জানালেন, এসব চ্যালেঞ্জের মধ্যেই বাজেটকে ব্যতিক্রমী হিসেবে তুলে ধরছেন তিনি। সীমিত সম্পদের মধ্যেও জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র যেটা পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতের ব্যবসায়ীদের কর ছাড় দিয়েছেন অর্থমন্ত্রী। এর যৌক্তিকতা তুলে ধরে তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসার খরচ কমাতে গুরুত্ব দিয়েছেন তিনি। বন্দরে পণ্য খালাস সরবরাহ ব্যবস্থা ও দাপ্তরিক ব্যয় কমাতে পারলে বাজারেও স্বস্তি ফিরবে। সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে। বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টরশন হয়ে যায়। সুতরাং এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। শিক্ষা খাতে বড় বরাদ্দের লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা খাতে রেকর্ড বরাদ্দের মাধ্যমে নিম্নয়ের মানুষকে অর্থনীতির মূলধারায় আনতে সরকারের যে উদ্যোগ তা বাস্তবায়নের কথা জানান তিনি। এদিকে রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতার বার্তা দিয়ে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। যদি ওনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন যাতে করে
উনি 20% এক্সট্রা দিয়ে, রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে এটা দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম একটা প্রভিশন আছে। বাট এটা নিয়ে যদি আপত্তি থাকে, আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন আর কি। সব মিলিয়ে এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও সামাজিক সুরক্ষার প্রতিশ্রুতির পাশাপাশি এ বিষয়ে পরিষ্কার পথনকশা বাজেটে দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা। পাচার হয়ে যাওয়া টাকা ফেরাতে সরকার কাজ করছে, তবে অত সহজে টাকা ফিরিয়ে আনা যাবে না, এমনটা মনে করেন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। যদিও পাচারকারীদের শান্তিতে থাকতে দেবেন না তিনি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন গভর্নর। এ সময় তিনি ইসলামী ব্যাংকের আমানতকারীদের আশ্বস্ত করে বলেছেন, দ্রুত এই সংকট কেটে যাবে, প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় তারল্য সহায়তাও দেবে বাংলাদেশ ব্যাংক। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ও গভর্নর আওয়ামী শাসনামলে ব্যাংক খাতে লুটপাটের চিত্র তুলে ধরেন। গভর্নর জানান, 3 ভাগের 1 ভাগ অর্থই পাচার হয়ে গেছে দেশের ব্যাংকিং খাত থেকে, তবে তিনি পাচারকারীদের শান্তিতে থাকতে দিবেন না বলে জানান। যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না, অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। আমাদের সাথে 10টা এজেন্সি কাজ করছে যারা স্টোলেন অ্যাসেট রিকভারি করে। সংবাদ সম্মেলনে উঠে আসে ইসলামী ব্যাংকের চলমান সংকটের বিষয়টিও। দ্রুত এটি কেটে যাবে বলে আশ্বাস দেন গভর্নর। ব্যাংকটির আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকে প্রয়োজনীয় তারল্য সহায়তা দেয়া হবে। আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। এ সময় গভর্নর জানান, বন্ধ হতে যাওয়া 5টি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরতের প্রক্রিয়া 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই শুরু হবে। কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। ওয়ালেদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। বাজেটে অনেক ভালো উদ্যোগ থাকলেও দেশে বড় সংকট প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এটি কাটাতে প্রয়োজন সংস্কার, আর তাই সংস্কার ছাড়া বাজেট ভালোভাবে বাস্তবায়ন হবে না বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেট প্রতিক্রিয়ায় এমন কথা বলেছে সিপিডি। সংস্থাটি বলছে, কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকভাবে ভালো উদাহরণ নয়। সরকারি প্রকল্প বাস্তবায়নে সাশ্রয়ী হওয়া ও জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার খরচ সামাল দিতে বাড়াতে হবে আয়। তবে সেখানেই বড় চ্যালেঞ্জ দেখছে সিপিডি। রাজধানী গুলশানের এক হোটেলে আয়োজিত বাজেট প্রতিক্রিয়ায় বেসরকারি সংস্থাটি বলে, নতুন অর্থবছরের রাজস্বের লক্ষ্য অর্জন করতে হলে চলতি অর্থবছরের প্রকৃত আয় থেকে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত কর আদায় করতে হবে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত এখানে বৃদ্ধি হয়েছে ব্যক্তি খাতের ঋণের প্রবাহ মাত্র 4.75%। সুতরাং এখন এটার থেকে আগামী 2 মাসের মধ্যে আর কতখানি বাড়বে সেটা আমরা জানি না, তবে 8%ই বৃদ্ধি হওয়াটা একটা সন্দেহের অবকাশ রয়েছে সেখানে। এবং এদিকে বাজেটে সরকারি বেসরকারি যে বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে সিপিডি। অন্যদিকে বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে বাজেটে তেমন কিছু নেই বলেও মনে করে সংস্থাটি। যদিও ছোট ও মাঝারি শিল্পের জন্য অনেক ভালো প্রস্তাব আছে, তবে বাংলাদেশে এখন বড় সমস্যা প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি। এটি পূরণ করতে প্রয়োজন সংস্কার। যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। বাজেট বাস্তবায়নটা নির্ভর করবে কিন্তু আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, আমাদের বিভিন্ন দেশের সাথে আমাদের যে আন্তঃসম্পর্ক, সেইটা দিয়ে অর্থায়ন আমরা কতটুকু পাবো কি পাবো না, অনেক কিছুর উপরে এটা কিন্তু নির্ভর করবে। সরকারের ঋণ প্রসঙ্গে বলা হয়, কর জিডিপি অনুপাতে এটি বেশি না হলেও ঋণের ঝুঁকি বাড়ছে, তাই ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। আলোচনায় উঠে আসে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জন নিয়েও। সিপিডি বলছে, জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনতে হলে সরকারকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও জ্বালানি সরবরাহ বাড়াতে হবে।
ব্যক্তি খাতের যে এখন বর্তমানে দেখছি যে এক ধরনের অনীহা এবং আস্থার অভাব বিনিয়োগের ক্ষেত্রে, সেটা ফিরে আনতে হবে। এই লক্ষ্যমাত্রাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক একটা বড় আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। তো সেই প্রতিফলন, সেটা আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আসলে বাস্তবতার সাথে সেটা মেলানো দরকার। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব ভালো উদ্যোগ হলেও কৃষি খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ব্যয় 4.7% থেকে 3.6% কমে এসেছে বলে জানায় সিপিডি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরবর্তী খাদ্য নিরাপত্তাকে যেখানে অগ্রাধিকার দিতে হবে, সেখানে এমন বরাদ্দ কমে যাওয়াকে উদ্বেগ হিসেবে দেখছে সংস্থাটি। যে রেভিনিউ লক্ষ্যমাত্রা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা। স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দকে সাধুবাদ জানাচ্ছেন বিশেষজ্ঞরা, তবে তা বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ মনে করছেন তারা। বাজেটে থোক বরাদ্দ থেকে শুধু অবকাঠামো উন্নয়ন থেকে সুফল পাওয়া যাবে না। সংশোধিত বাজেটে যেন বরাদ্দ না কমে, বরাদ্দ যা ছিল তা খরচ হয়েছে, তাহলেই কেবল স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধির সুফল মানুষ পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি দীর্ঘদিনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত 5% ব্যয় করা উচিত। তবে বাংলাদেশে কখনো 1% বরাদ্দের ইতিহাসও ছিল না। এবার সেই চিত্রে এসেছে নতুন মোড়। স্বাস্থ্য খাতে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ। নতুন 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে 59,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা বিদায়ী অর্থ বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই জমিনের উপর দাঁড়িয়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথমবারের মতো স্বাস্থ্য খাতের বরাদ্দ জিডিপির 1% গণ্ডি পেরিয়েছে। নতুন বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ধরা হয়েছে জিডিপির 1.02%, যেখানে বিদায়ী অর্থ বছরে তা ছিল মাত্র 0.58%। ওভারঅল আমরা বলতে পারি যে এটা একটা ভালো বাজেট। কিন্তু এই বাজেটের আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো যে এই বাজেট কেন বেড়েছে এই কারণে যে এখানে 27,600 কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে, কিন্তু আমাদের রেগুলার যে বাজেট, দ্যাট মিনস অপারেটিং বাজেট, সেইটা কিন্তু বাড়ে নাই। তো এই থোকটাকে যদি আমরা কাজে লাগাতে পারি উপযুক্তভাবে, তাহলেই এই বাড়তি বরাদ্দ মানুষের কাজে লাগবে। বাজেটের লক্ষ্য সংগতিপূর্ণ নির্বাচনী ইশতেহারের সাথে। টাকা বরাদ্দ হয়েছে সেটাও ভালো, কিন্তু এই টাকা শেষ পর্যন্ত থাকে কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় থেকে যায় অতীতের উদাহরণ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যসেবা আরও সাশ্রয়ী করতে একগুচ্ছ কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব ইতিবাচক। তবে স্বাস্থ্যসেবার বাস্তব উন্নতি নিশ্চিতে প্রয়োজন কার্যকর বাস্তবায়ন ও ধারাবাহিক বিনিয়োগ। সুনির্দিষ্ট করা আছে, কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য যে লক্ষ্যমাত্রাটা খুবই প্রশংসার, আমরা সেটা সবসময় এই জন্য বরাবরই বলে আসছি, সেটা বাস্তবায়ন করবার জন্য ঠিক কোন কোন জায়গায় টাকাটা খরচ করা হবে এই কিন্তু খাত উল্লেখ করা হয়নি। শুধুমাত্র দালান কোঠা তৈরি করতে গিয়ে যদি এই টাকাটা চলে যায় তাহলে তো হবে না। ট্যাক্স এক্সাম্পশনটা করার ফলে রেটটা তারা কত নির্ধারণ করছে সেইটা যেরকম মনিটর করা দরকার, এবং প্র্যাকটিক্যালি পেশেন্টদের কাছ থেকে আসলে কত চার্জ করছে সেটাও যদি সরকার স্ট্রং মনিটরিং করে, তাহলে এইগুলোর বেনিফিটগুলো কিন্তু কনজিউমাররা পাবে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে শুধু সরকারের নির্বাচনী অঙ্গীকারই নয়, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার কাঠামো আরও শক্তিশালী হবে বলে আশা বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। সরকার ব্যাংকমুখী নয়, বরং গণমানুষের বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সুরে মঈন খান বলেছেন, এই বাজেট উঁচু তলার মানুষের জন্য নয়, করা হয়েছে তৃণমূলের জন্য। পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সরকারের প্রথম বাজেটকে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা হিসেবে দেখছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এই বাজেট উঁচু তলার মানুষের জন্য নয়, করা হয়েছে তৃণমূলের জন্য। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সে বাজেট ঢাকা শহরের উঁচু তলার মানুষের জন্য ছিল না, সেই বাজেট ছিল বাংলাদেশের খেটে খাওয়া তৃণমূলের গ্রামে গঞ্জের মানুষের। এবং এখানে বলতে হয়, তার সেই বাজেটের ফলশ্রুতিতে 72-75-এর ধ্বংসপ্রায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে।
বিকেলে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু দেশে বিদেশে একটি বিশেষ মহল এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন। দেশে এবং বিদেশে মহল বিশেষ যারা পরাজিত হয়েছে, যারা পালিয়ে গেছে, তারা কিন্তু বসে নাই। তারা একেবারে পালিয়ে গেছে এটাও ভাবার কোনো কারণ নাই। আমার পার্শ্ববর্তী একটা দেশ তাদেরকে সমর্থন করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। এদিন গ্যাস উৎপাদন বাড়ানোর জন্য জ্বালানিতে বেশি এবং বিদ্যুতে তুলনামূলক কম বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সারা বিশ্বে এখন ফসিল ফুয়েল এনার্জির টাকা পয়সাও দেওয়া বন্ধ করে দিয়েছে। গার্মেন্টস ওয়ালাদেরকে অলরেডি ইউ থেকে বলে দিয়েছে সার্টেন পার্সেন্টেজের মধ্যে যদি রিনিউয়েবল এনার্জিতে না যাওয়া যায় তাহলে তারা অর্ডার কমাইয়ে দিবে। শুধু তাই না, এই ফসিল ফুয়েল ট্যাক্স দিবে প্রোডাক্টের উপরে। শুক্রবার কক্সবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ বলেন, সরকার ব্যাংকমুখী নয়, বরং গণমানুষের বাজেট দিয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমবে, এটা কি বিএনপির জন্য করা হয়েছে? এটা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের সমস্ত নিম্নবিত্ত মধ্যবিত্তের সাধারণ জনগণের চাহিদা যে প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য কমবে। এই বাজেট কি গণমুখী না, দরিদ্রমুখী বাজেট না, জনপ্রত্যাশা অনুযায়ী বাজেট না? অবশ্যই। জুলাই আগস্টে কৃষি, শিল্প ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চীনের প্রতিনিধি দল ঠাকুরগাঁয়ে সফর করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা শিল্প কলকারখানা তৈরি করতে চাই, সেই শিল্প কারখানা তৈরি করাতে উনি আমাদেরকে সাহায্য করবেন। উনি কথা দিয়েছেন যে আগামী 2-1 মাসের মধ্যেই তিনি এখানে চীনা প্রতিনিধিদের পাঠাবেন, যারা এই অঞ্চলে শিল্প কারখানা তৈরি করার উদ্যোগ গ্রহণ করবে আমাদের ব্যবসায়ীদের সঙ্গে। অনুষ্ঠানে চায়না ও বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। জনকল্যাণমুখী বাজেট না দিয়ে দলীয় কর্মীদের ভাগ বাটোয়ারার বাজেট দিয়েছে সরকার, যা দেশকে গভীর সংকটে ফেলবে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বাজেট ঘোষণার পর জামাতের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বলেছেন দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের পথকেই অনুসরণ করা শামিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণা করে সরকার, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এই বাজেটকে অবাস্তব আখ্যা দিয়ে বাইতুল মোকাররমে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে জামাত। এরপর শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের এই সংবাদ সম্মেলন। কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। 2026-27 অর্থ বছরের ঘোষিত বাজেট গণবিরোধী উল্লেখ করে তিনি অভিযোগ করেন, দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না, তাহলে রাজনীতির বিতর্কের জায়গা পার্লামেন্ট আছে এখনো, এটাকে আপনারা রাজপথে নিয়ে যাবেন না। ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট ঘোষণা করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংকিং খাতে নৈরাজ্য সৃষ্টি করে আওয়ামী ফ্যাসিবাদের পথেই হাঁটছে বিএনপি। জনগণের টাকা লুটপাট করে নেওয়া, জোর করে সরকারের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে কিছু লোকের হাতে হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা তারা দিয়ে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, কালো টাকা সাদা করার সুযোগ করে দেওয়া হয়েছে এই বাজেটে। রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আগে হয়তো এটা 15% ছিল, এখন ওনারা করবেন 30% দিয়ে আপনি সাদা করতে পারবেন। পার্সেন্টেজ যাই আপনি বলেন না কেন, কিন্তু আপনি এখানে দুর্বৃত্তায়নকে কিন্তু পৃষ্ঠপোষক টাকা দিচ্ছেন। সরকারের দেয়া বাজেটে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন নেতারা। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি এবং প্রতারণার বাজেট হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতাদের অভিযোগ, প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি এবং বড় বাজেট দুর্নীতির সুযোগ যেমন বাড়াবে, তেমনি তা বাস্তবায়নও কঠিন হবে। বাজেটে কালো টাকা সাদার বিষয়েও অস্পষ্টতার অভিযোগ করেন এনসিপির নেতারা। প্রস্তাব করছি
11 তারিখ দেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয় 2,43,000 কোটি টাকা। সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব করছে। ঘোষণার একদিন পরই বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে বাজেট নিয়ে এনসিপির এই সংবাদ সম্মেলন। আমাদের অর্থনীতির যারা স্টেক হোল্ডার্স এ সময় প্রস্তাবিত বাজেটের কড়া সমালোচনা করেন দলটির ছায়া বাজেট প্রণয়ন কমিটির প্রধান ও কুড়িগ্রাম 2 আসনের এমপি ডক্টর আতিক মুজাহিদ। বিএনপি সরকার 26-27 সেশনে যে বাজেটটি দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, এবং অন্য কথায় যদি বলি একটা ফাঁপা বুলি আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে। আরও যদি অন্য কথায় বলি, এটা একটা হোয়াইট হস্তি, বড় একটা হোয়াইট হেলিপ্যাড যেটা আমরা বলি, অনেক বড় সাদা হস্তির একটা বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি। এদিকে শুক্রবার দুপুরে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সাংবাদিকদের প্রশ্নে দলীয় বিষয় ছাপিয়ে উঠে আসে বাজেট প্রসঙ্গে। বলেন, প্রস্তাবিত বাজেটে নেই অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন। অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। এদিন সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধের দাবিতে সারা দেশে সীমান্তবর্তী জেলায় বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোট। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কুষ্টিয়ার দৌলতপুরে প্রাকপুর সীমান্তে 12 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা ভেস্তে গেছে। এছাড়া দেশের অন্যান্য সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে টহল ও নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্ত শুক্রবার ভোরে 12 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের পুশিন চেষ্টা ভেস্তে যায়। বিজিবি জানায় 12 জনের ওই দলটিকে বাংলাদেশে ঠেলে দিলে প্রথমে তা রুখে দেন স্থানীয়রা। পরে বিজিবির সহায়তায় 148 নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠানো হয়। 12 জনের মধ্যে রয়েছে 4 জন নারী, 4 জন পুরুষ ও 4 শিশু। বর্তমানে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 5 জন পালিয়ে যায় ইন্ডিয়া মুখু, আর 12 জনকে ধরে ওই জিরো সীমান্তে বসিত হয়েছে। আমরা স্থানীয়রা এবং বিজেপির সহায়তায় আমরা এটা ঠেকাইছি। ভারত থেকে একটি বহিরাগত লোক বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে পারবে না। সীমান্ত জুড়ে কড়া নজরদারিতে বিজিবি। টহল কার্যক্রমে তাদের পাশে রয়েছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারাও। একদিন দেখলাম 12-13টা গাড়ি গেল। হ্যাঁ, এখন ওর ভেতর কি মানুষ আছে, কি আছে না আছে আমরা তো জানি না। স্বাধীন দেশ, সেই দেশের লোক ঢুকাবে, এটা আমরা সহ্য করতে পারবো না। বিজেপি এখন আগের চাইতে বেশি ডিউটি পালন করছে। গ্রাম অঞ্চলের মানুষজন সাথে আছে বিজেপির। বিজিবি বলছে সীমান্তে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক তারা। আমরা পুশিনের প্রতিরোধ করার জন্য স্থানীয় জনগণকে সচেতন করেছি, মাইকিং করেছি, এবং তারা এই ধরনের কোনো নিউজ পেলে আমাদেরকে যদি অবগত করে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে সক্ষম হব। এ ব্যাপারে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। গত কয়েকদিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর সীমান্ত এলাকায় এখন কিছুটা স্বস্তি ফিরে এসেছে। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। পুশিন নিয়ে বাংলাদেশ ভারত উত্তেজনার মধ্যেই সীমান্ত সহযোগিতা আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের 4 দিনব্যাপী শীর্ষ বৈঠক শেষে যৌথ বিবৃতিতে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত টহল এবং সীমান্ত অপরাধ দমনে দুই দেশের উদ্যোগ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে পুশিন ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ এখনও কাটেনি। সম্প্রতি শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজিবির সরকার গঠনের পর সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশাপাশি নানা সিদ্ধান্তে টানাপোড়েন তৈরি হয় ভারত বাংলাদেশ সম্পর্কে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করে আসছে বিএসএফ। এ নিয়ে দুই দেশের সম্পর্কে নতুন করে তৈরি হয়েছে অস্বস্তি। বাংলাদেশের দাবি, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে সীমান্তে লোকজনকে ঠেলে পাঠানোর একাধিক চেষ্টা হয়েছে। এ নিয়ে নয়াদিল্লির কাছে 1 ডজনেরও বেশি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ঢাকা।
এমন প্রেক্ষাপটে ভারতের রাজধানী নয়াদিল্লিতে 4 দিনব্যাপী বৈঠকে বসেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় 4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তে অবৈধ, অনিচ্ছাকৃত ও জোরপূর্বক পারাপার রোধে উভয় দেশ একসঙ্গে কাজ করবে। এ লক্ষ্যে গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো, সমন্বিত টহল জোরদার এবং তাৎক্ষণিক তথ্য আদান প্রদানের ব্যবস্থাকে আরও কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের দাবি, দেশটিতে অবৈধভাবে বসবাসকারী হাজারো ব্যক্তির জাতীয়তা যাচাইয়ের জন্য বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম স্পষ্ট করে বলেন, আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে সীমান্তে পুশিন করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তার মতে এই ধরনের পদক্ষেপ দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সীমান্তে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও ভারত। আগামী নভেম্বরে ঢাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়েছেন রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। ফিরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসা নিতে আসা নতুন রোগীদেরকেও। কর্তৃপক্ষ বলছে, লাইসেন্স ফিরে পেতে তারা সরকারের কাছে আপিল করবে। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না। এই যানজটের কারণে যদি আমার বাচ্চা কোনো কিছু হয়ে যায়, এই দায়ভারটা কে নিবে বলেন? রাজধানীর আদ্দিন হাসপাতালে সন্তানের চিকিৎসার আশায় বিক্রমপুর থেকে এসেছিলেন এই মা, কিন্তু হঠাৎ করেই হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এখন চিকিৎসার চেয়েও বড় হয়ে উঠেছে অনিশ্চয়তার শঙ্কা। এনআইসিইউতে ভর্তি নবজাতক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। শিশুটিকে কোথায় নেওয়া হবে, কিভাবে চলবে চিকিৎসা, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। সরকার যদি হ্যাঁ তোমাদের বাচ্চা আমরা বাঁচা দিতে পারো, তা আমরা দায় বানিলাম, তা সরকার যে এই দিয়ে নিতে হইব, আমার কাছে এই কৈফত সরকারের দিয়ে নিতে হইব। অক্সিজেন কত কিছু লাগাই না, এই বাচ্চাটা কিভাবে কই নিব আমরা, কোনো সাধ্য নাই। শুধু এই পরিবারই নয়, একই ধরনের উদ্বেগে রয়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন আরও শত শত রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর হাসপাতাল ছাড়ছেন অনেকেই। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের অনেকের পক্ষে এখন অন্য হাসপাতালে যাওয়া সহজ নয়। আমাকে স্বল্প মূল্যে চিকিৎসা দিতে হবে, শুধু আমার ঔষধের টাকাটা লাগতেছে। আমার টেস্টও মনে করেন এক্সরেটাও আমার ফিরিয়ে দিচ্ছে আজকালকে। এখন আমাদের থেকে এখান থেকে চলে যেতে বলছে, আমরা কোথায় যাব? এত শিশু বাচ্চা অক্সিজেন দেওয়া অবস্থায় আছে, এত ছোট বাচ্চা নিয়ে আমরা অন্য হাসপাতালে কিভাবে যাব? এটা তো সম্ভবই না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ভর্তি থাকা সব রোগীর চিকিৎসা স্বাভাবিক নিয়মেই চলছে। একই সঙ্গে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমরা রোগীদের পাশে আছি, রোগীদের আমাদের যতক্ষণ রোগীদের এখানে থাকবে, রোগীদেরকে সেবা দেবো, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদেরকে সেবা দিতে হবে, কেন আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। গত 4 জুন হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। লাইসেন্স বাতিল কোনো সমাধান নয়, প্রয়োজন চিকিৎসা খাতের দুর্বলতা চিহ্নিত করা এবং তার মান উন্নয়ন। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে এভাবেই নিজেদের মূল্যায়ন তুলে ধরেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আপিলে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছে অভিযুক্ত আদ্দিন হাসপাতাল। স্বল্পমূল্যে ভালো চিকিৎসা সেবা দেওয়ার কারণে সুনাম ছিল মগবাজারের আদ্দিন হাসপাতালের। কিন্তু 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বদলে গেছে দৃশ্যপট। দেশ জুড়ে আলোচনা সমালোচনার মাঝে চিকিৎসার লাইসেন্স বাতিল হয় আদ্দিন হাসপাতালের। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বাতিল হলেও রয়েছে আপিলের সুযোগ, যেখানে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। উক্ত অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। তবে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দেবেন, এটা আমরা প্রত্যাশা করি।
চিকিৎসা সেবার দুর্বলতাগুলো চিহ্নিত না করে হাসপাতালের লাইসেন্স বাতিলকে সঠিক সমাধান মনে করেন না এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আইনের প্রয়োগ সর্বত্রই হোক, কিন্তু প্রয়োগের আগে মানুষকে উদ্বুদ্ধ করা আইন মানার ক্ষেত্রে এবং আইন দ্বারা যেন সমস্ত মানে নিয়ন্ত্রণ করা যায় সেটিরও ব্যবস্থা করা। তা না হলে কিন্তু একটি হাসপাতাল বন্ধ করলো, আরেকটি খুললো, এর মধ্য দিয়ে কিন্তু সামগ্রিক সমস্যার সমাধান হবে না। হাসপাতালের কার্যক্রম পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড বিবেচনায় নেওয়া উচিত বলেও মত দেন তিনি। সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল কোনোটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী চলে না, আমাদের দেশীয় অবস্থার প্রেক্ষাপটে চলমান। এই অবস্থায় সরকারের উচিত যে তার পক্ষ থেকে পুরো সহযোগিতা প্রদান করে এই প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের ব্যবস্থা করা, একই সাথে একটি আইনি নজরদারি ব্যবস্থার মধ্য দিয়ে মানটাকে নিয়ন্ত্রণ করা। শুধু ঘটনার পর তৎপর না হয়ে নিয়মিতভাবে হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মত দেন সংশ্লিষ্টরা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। নিত্যপণ্য সহ পোল্ট্রি ও মৎস্য খাতে নতুন বাজেটে বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে, তবে বাজেট ঘোষণার পরদিনই বাজারে এর কোনো প্রভাব নেই। বিক্রেতারা বলছেন, উৎপাদক পর্যায়ে কর ছাড়ের সুবিধার ফলে যখন খরচ কমে আসবে তখনই হয়তো বাজারে পণ্যের দাম কমতে পারে। তবে ভোক্তাদের দাবি, বাজেটে কর সুবিধা যেন মধ্যস্বত্বভোগীরা খেয়ে না ফেলে তা সরকারকে নিশ্চিত করতে হবে। নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 60টি নিত্যপণ্যের উৎসে কর কমানো হয়েছে। এর প্রভাব বাজারে কতটুকু পড়বে কিনা তা নিয়ে সন্দিহান ভোক্তারা। শুক্রবার ছুটির দিনে বাজারে এসে বাজেট ঘোষণার পর দিন ভিন্ন কিছু তাদের চোখে পড়েনি জানান। বাজেট কেবল ঘোষণা হয়েছে, এটা ইফেক্টিভ কবে থেকে হবে এটা অনেক কিছু ডিপেন্ড করে। বাজেট আসলেই হচ্ছে বাজেটের আগে কোনো কোনো জিনিস একটু সংকট হয়, বাজেটের পরে দেখা যায় সেই জিনিসটা পাওয়া যায় বেশি দামে, কম দামে পাওয়া যায় না। তো বাজেটের একটা ইফেক্ট পড়বে বাজারে, তো সেটা হয়তো সামনের এক সপ্তাহ পরে হয়তো পড়বে। এদিন বাজার ঘুরে দেখা যায় নিত্যপণ্যের দাম আগের মতোই আছে। 5 লিটার সয়াবিন তেলের পূর্বের দাম 970 টাকায় বিক্রি হচ্ছে। বাজেটের নীতি সিদ্ধান্তের কারণে বড় ব্যবসায়ীরা দাম কমালে খুচরা পর্যায়ে কমবে বলে জানায় বিক্রেতারা। বাজেটে যে আশ্বাসটা দিচ্ছে দাম কমবে, তো বাজারে আবার এমন কোনো প্রভাবও পড়ে না, কমার কোনো সম্ভাবনা দেখিয়ে না আমরা। তবে আস্তে আস্তে যদি স্বস্তি ফিরে, কোম্পানি যদি কমায় সবকিছুর দাম, আমদানিকারক, মেল মালিক, কোম্পানি যারা সেলের মালিক, এরা যদি সবকিছুর দাম কমায় দেয় তাহলে মানুষের জন্য একটু স্বস্তি। এদিকে কাঁচা বাজারে গরমের সবজির দাম কম বলে জানান বিক্রেতারা। করল্লা, বরবটি, চিচিঙ্গা সহ এই সময়ের সব সবজি 60 থেকে 80 টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। বাজেটের নীতি সহায়তার ফলে উৎপাদনে খরচ কমে বাজারের সরবরাহ বাড়লে দাম কমবে বলে মত তাদের। এখনো কাঁচা বাজারের ভিতরে বাজেট এখনো ওরকম প্রভাব পড়ে না, কারণ গাড়ি ভাড়া অনেক জায়গায় বাড়লে তারপর কিছু সবজির দাম বাড়ে। কারণ কাঁচা সবজিগুলো হচ্ছে আমদানির উপরে রপ্তানি, যত আমদানি হবে তত রপ্তানি হবে ইনশাল্লাহ, দাম নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ। তবে মাছ, মুরগি ও মাংস আগের দামই বিক্রি হচ্ছে। বাজারে কৃষি, পোল্ট্রি ও নিত্যপণ্যে যে ছাড় দেওয়া হয়েছে এতে পণ্যের দাম কমাতে সরকারের পক্ষ থেকে বাস্তবায়নের দাবি ভোক্তাদের। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। রোদ ঝলমলে আবহাওয়ার পর হঠাৎ বৃষ্টি রাজধানীতে। বেশ কয়েকটি এলাকায় তৈরি হয়েছিল তীব্র জলাবদ্ধতা। শুক্রবার বিকেলে হঠাৎ করে রাজধানীর আকাশে কালো মেঘে ঢেকে যায়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঘণ্টাখানেকের বেশি সময় ধরে বৃষ্টি হয়। রামপুরা, বনশ্রী, আফতাবনগর, বাড্ডা, মালিবাগ সহ বিভিন্ন সড়কে পানির নিচে তলিয়ে যায়। বৃষ্টির পর রিকশা, সিএনজি ও বাসের অপেক্ষায় দীর্ঘক্ষণ সড়কের পাশে মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পানিতে অটোরিকশা ও সিএনজির ইঞ্জিন ডুবে বিকল হয়ে পড়ায় কয়েকটি এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। আমরা ফুটপাতে যাচ্ছি, দেখেন ফুটপাতে কতটুকু পানি, 1 হাঁটু পানি ফুটপাতে, প্রচুর পানি হয়ে গেছে, জমে গেছে পানি এখানে। আপনি এখান থেকে ধরে কেবিসি গেট পর্যন্ত, এফডিসি গেট রেল লাইন পর্যন্ত আপনার পানি। 23 বছর জেল খাটার পর বের হওয়ার 1 মাসের মাথায় গুলিবিদ্ধ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশ। রাজধানীর রামপুরা এলাকায় দুপুরে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কে বা কারা তাকে গুলি করেছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। শুক্রবার দুপুর 1টা 47 মিনিট।
সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে কাইল্লা পলাশকে গুলি করে পালাচ্ছে এক দুর্বৃত্ত, আর তাকে ধাওয়া করছে এলাকাবাসী। ঘটনাটি রাজধানীর রামপুরা টিভি সেন্টার এলাকার। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন পলাশ। তখন রাস্তার মাঝেই অবস্থান করছিল দুর্বৃত্তরা। খুব কাছ থেকে তাকে মাথায় গুলি করা হয়। দৌড়ে যাওয়ার পরে দেখে গুলি করছে, পরে এই যে হাসপাতালে নিয়ে আসলো। ওইটা বাসার সামনেই। আনুমানিক এই তো 3 জন দেখা গেছে, একটা হুন্ডা নিয়ে ছিল, আরও রাস্তার ওই পারে লোক ছিল। যখন ওরা দৌড় দেওয়া হয়েছে ওখানে লোকজন, ওরা আবার ফাঁকা ফায়ার করছে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পলাশকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় তার মাথায় একটি গুলি করা হয়েছে। এই ঘটনার সাথে কারা জড়িত সে বিষয়ে এখনও কোনো তথ্য দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। সব দিক থেকেই চেষ্টা করছি যে এই গুলির ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নিচ্ছি। যিনি গুলিবিদ্ধ হয়েছেন আমরাও তার পিসিপিআর সম্পর্কে জানার চেষ্টা করছি, তো হয়তো আর একটু টাইম পেলে আমরা তার বিস্তারিত জানতে পারব। 2002 সালে যুবদল নেতা মিজান হত্যা মামলায় গ্রেপ্তার হয় পলাশ। সে মামলায় ফাঁসির দণ্ড হয় তার। পরে সাজা মওকুফ করে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। প্রায় 23 বছর সাজা খেটে গেল মাসে মুক্তি পায় পলাশ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা। চলন্ত মোটরসাইকেলে ইট ছোড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। গত বুধবার পূর্ব শত্রুতার জেরে চলন্ত মোটরসাইকেল আরোহীর মাথায় ইট ছুঁড়ে আঘাত করে দুর্বৃত্তরা। এই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুলিশ বলছে, মোটরসাইকেল আরোহী রাফির গতিরোধের চেষ্টা করে আমির নামের একজন, তার সাথে থাকা পারভেজ ইট দিয়ে রাফির মাথায় আঘাত করে। এ ঘটনায় 4 জন জড়িত রয়েছে, যার মধ্যে পারভেজকে ময়মনসিংহ এলাকার সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। চারজনই ওই এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক ব্যবসার একটা পর্যায়ে ওই রাফির সাথে তাদের একটা কোনো কারণে মনোমালিন্য হয়, বিরোধ সৃষ্টি হয়। তাদেরকে এখনই আমরা কোর্টে স্ট্যান্ড আপ করবো এবং এই ঘটনায় কিন্তু মামলা ইতিমধ্যে রুজু হয়েছে এবং ভিকটিমের চাচা, ওনার নামটা নূর হোসেন, উনি অলরেডি কিন্তু বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং ওই মামলায় কিন্তু আসামিদের আমরা বিজ্ঞ আদালতে সুপোর্ট করব এবং আদালতের কাছে আমরা প্রার্থনা করব যেন আমাদেরকে আমাদের হেফাজতে এর জিজ্ঞাসাবাদের জন্য সুযোগ দেয়। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রোববার সমঝোতা স্মারক সই হতে পারে। পশ্চিমা সূত্রের বরাতে রয়টার্স জানিয়ে সমঝোতা স্মারকের ভাষা এখনও চূড়ান্ত করা হচ্ছে। যদিও ইরান তার অবস্থানে অটল রয়েছে যে সম্ভাব্য চুক্তির আওতায় লেবাননের যুদ্ধ বন্ধ করতে হবে। রয়টার্সের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রাথমিক লক্ষ্য ঠিক করা হয় শনিবারের মধ্যে চুক্তির খসড়া চূড়ান্ত করা, যাতে সই করতে থাকেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। রোববারের সমঝোতা সই কোথায় হবে সেই স্থান এখনও নির্ধারিত হয়নি, তবে জেনেভা সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে আলোচনায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে প্রস্তাবিত একটি খসড়া চুক্তির গোপনীয় শর্ত প্রকাশ করছে সৌদির সংবাদ মাধ্যম আল আরাবিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো, হরমুজ প্রণালী 30 দিনের মধ্যে খুলে দেওয়া হবে, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব রাখা হয়েছে খসড়া চুক্তিতে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে এ যেন নাটকীয় মোড়। ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই আকস্মিক ঘোষণার পরেও অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। ওয়াশিংটনের সঙ্গে এখনও কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি তেহরান। ওয়াশিংটন ও তেহরানের এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে খসড়া চুক্তির গোপনীয় শর্ত প্রকাশ করেছে সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়া। পোস্টে খসড়া চুক্তির মূল 4টি শর্ত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় তৈরি হওয়া এই খসড়া চুক্তিতে 2 দেশের মধ্যকার শত্রুতা ও সামরিক সংঘাত স্থায়ীভাবে অবসানের রূপরেখা দেয়া হয়েছে। এতে রয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। একই সঙ্গে পারমাণবিক ইস্যুতে বিস্তৃত আলোচনার জন্য নতুন একটি কাঠামো চালুর প্রস্তাব রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়েও আলোচনা হয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, কোনো অতিরিক্ত ট্রানজিট ফি ছাড়াই প্রণালীটি উন্মুক্ত রাখা হবে এবং 1 মাসের মধ্যে যুদ্ধপূর্ব সময়ের নৌ চলাচল পরিস্থিতি পুনর্স্থাপনের চেষ্টা করা হবে।
বিনিময়ে ইরান পারমাণবিক অস্ত্র উন্নয়ন না করার অঙ্গীকার করবে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত ভবিষ্যতে একটি আলাদা ও বিস্তারিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। আল আরাবিয়া জানিয়েছে, ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ দেওয়া হতে পারে। এর মধ্যে সীমিত আকারে তেল রপ্তানির অনুমতিও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই চুক্তি সফল হলে তা শুধু যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, এটি এখনও একটি প্রাথমিক সমঝোতার খসড়া। ইরান ইতোমধ্যেই জানিয়েছে, চূড়ান্ত অনুমোদনের আগে তারা আরও পর্যালোচনা করবে। ফলে এই চুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। কাজী শাহরিন, স্টার নিউজ। দর্শক, আর এই ছিল স্টার নিউজ প্রাইমে। আমাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।